মাধ্যমিকের ইতিহাস পরীক্ষা সামনে আর টেনশন বাড়ছে। আচ্ছা, যদি এমন হতো যে কোন প্রশ্নগুলো সবচেয়ে জরুরি সেটা আগে থেকেই জানা যেত, ঠিক এটাই আমরা করতে চলেছি। এবিটি এর টেস্ট পেপার ধরে ধরে ডেটা ঘেটে আমরা খুঁজে বের করেছি অধ্যায় 5 থেকে 8-এর সেই প্রশ্নগুলো যেগুলো পরীক্ষায় আসার সম্ভাবনা সবচেয়ে বেশি। চলুন একদম কাটায় কাটায় প্রস্তুতি নেওয়া যাক। তো আমাদের আজকের প্ল্যানটা কি? খুব সহজ। প্রথমে দেখব আসল সমস্যাটা কোথায়, তারপর চ্যাপ্টার ধরে ধরে দেখব ডেটা কি বলছে, কোন প্রশ্নগুলো বারবার আসছে, আর সব শেষে এই সব কিছু মিলিয়ে একটা অব্যর্থ কৌশল তৈরি করব, যাতে ফুল মার্কস তোলাটা অনেক সহজ হয়ে যায়। মাধ্যমিকের ইতিহাসের সিলেবাসটা তো আর ছোট নয়, তাই না? একদম যেন একটা বিশাল সমুদ্র। এর মধ্যে থেকে কোনটা ছেড়ে কোনটা পড়ব, কোনগুলো বেশি ইম্পর্টেন্ট, এইটা বুঝতে গিয়েই তো অর্ধেক সময় চলে যায়। আসল চ্যালেঞ্জটাই হলো এই ভিড়ের মধ্যে থেকে ঠিক জায়গাটায় ফোকাস করা। আর ঠিক এই কারণে আমরা কোনো আন্দাজে ঢিল ছুটছি না, বরং সোজাসুজি ডেটার উপর ভরসা করছি। এবিটিএ টেস্ট পেপারের একটা দুটো নয়, অনেকগুলো সেট ঘেটে আমরা বের করেছি যে কোন প্রশ্নগুলো বারবার ফিরে আসছে, মানে কোনগুলো পরীক্ষকদের ফেভারিট। তো চলুন আর দেরি না করে সরাসরি সেই অ্যানালাইসিসে ঢুকে পড়া যাক। আচ্ছা, শুরু করা যাক চ্যাপ্টার 5 দিয়ে। টপিক হলো ছাপাখানা আর বিজ্ঞান। শুনলে হয়তো অবাক লাগবে, কিন্তু আমাদের ডেটা বলছে এই চ্যাপ্টার থেকে মাত্র 3টে টপিক যদি কেউ ভালো করে পড়ে নেয়, তাহলে প্রশ্ন কমন পাওয়াটা প্রায় নিশ্চিত। এই 3টে টপিক কিন্তু একদম খাতায় লিখে নেওয়ার মতো, কারণ এগুলোই টেস্ট পেপারে ঘুরে ফিরে আসছে। 1 নম্বরে আছে ছাপাখানার জগতে উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর অবদান, মানে ইউ রায় অ্যান্ড সানসের ভূমিকা। 2-এ থাকছে বসু বিজ্ঞান মন্দির অথবা কলকাতা বিজ্ঞান কলেজ, আর 3 নম্বরে শান্তিনিকেতনে রবীন্দ্রনাথের শিক্ষা ভাবনা। শুধু মুখে বলছি না, প্রমাণ দেখুন। এই যে সংখ্যাটা 8, মানে উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর প্রশ্নটা 8টারও বেশি আলাদা আলাদা টেস্ট পেপারে এসছে। ভাবা যায়, এর থেকেই পরিষ্কার যে এই টপিকটা এবারের জন্য একটা সুপার হট টপিক। ওকে, চ্যাপ্টার 5 তো গেল, এবার আসা যাক চ্যাপ্টার 6-এ। এখানে আমরা পাব কৃষক আন্দোলন, শ্রমিকদের কথা আর বামপন্থী রাজনীতির শুরুর দিকটা। আর হ্যাঁ, এখান থেকেও কিন্তু সেই একই প্যাটার্ন, কয়েকটা নির্দিষ্ট প্রশ্নই বারবার রিপিট হচ্ছে। এই চ্যাপ্টারের জন্য একটা মজার স্ট্র্যাটেজি আছে। ডেটা অ্যানালাইজ করে আমরা দেখেছি পরীক্ষকরা সাধারণত এই 3টে প্রশ্নের মধ্যে অল্টারনেট করেন, একটা না একটা দিয়েই দেন। মানে বারদৌলিক সত্যাগ্রহ, একা বা স্বদেশী আন্দোলনে কৃষক শ্রমিকদের ভূমিকা, আর ওয়ার্কার্স অ্যান্ড পেজেন্টস পার্টি। এই 3টে যদি রেডি থাকে তাহলে আর কোনো রিস্কি থাকে না। তার মধ্যে থেকেও যদি বলি কোনটা সবচেয়ে বেশি বার এসেছে, তো সেটা হলো বারদৌলি সত্যাগ্রহ। কম করে 5টা আলাদা টেস্ট পেপারে এই প্রশ্নটা আমরা পেয়েছি। সোজা কথায় এই টপিকটা কোনো মতেই স্কিপ করা যাবে না। এবার আমরা এমন একটা চ্যাপ্টারে ঢুকছি, মানে চ্যাপ্টার 7, যেটা 4 নম্বরের প্রশ্নের জন্য আর্গুয়েবলি সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমাদের ডেটা যা বলছে তাতে এখান থেকে একটা প্রশ্ন পরীক্ষায় আসবেই, সম্ভাবনা প্রায় 100%। হ্যাঁ, এই চ্যাপ্টারে অনেক ইম্পর্ট্যান্ট টপিক আছে, যেমন সশস্ত্র বিপ্লবী আন্দোলনের নারীদের ভূমিকা বা ছাত্র আন্দোলন, নমশূদ্র আন্দোলন, এগুলো সবই গুরুত্বপূর্ণ। কিন্তু এই সবগুলোকে ছাপিয়ে একটা টপিক এমন আছে যেটা এবারের জন্য প্রায় অবশ্যম্ভাবী হয়ে উঠেছে। বিশ্বাস করা কঠিন, কিন্তু এটাই সত্যি। গান্ধী আম্বেদকর বিতর্ক, দলিত অধিকার নিয়ে যে বিতর্ক, সেই প্রশ্নটা 10টারও বেশি টেস্ট পেপারে এসেছে, মানে প্রায় প্রত্যেকটা সেটেই এটা আছে। এর থেকে বড় সাজেশন আর কি হতে পারে? এটাকেই এই বছরের মোস্ট প্রবাবল প্রশ্ন বলা চলে। দেখুন, এটা কিন্তু শুধু একটা পরীক্ষার প্রশ্ন নয়, এটা আধুনিক ভারতের ইতিহাসের একটা অন্যতম ভিত্তি, একটা মৌলিক বিতর্ক। তাই যারা ভালো নম্বর পেতে চায় তাদের জন্য এই টপিকটা তৈরি করাটা আর অপশনাল নেই, এটা এখন বাধ্যতামূলক। বেশ, আমরা প্রায় শেষের দিকে চলে এসেছি। চ্যাপ্টার 8, মানে দেশ স্বাধীন হওয়ার পরের চ্যালেঞ্জগুলো। নাম শুনে হয়তো একটু কঠিন মনে হতে পারে, কিন্তু একদম ঘাবড়ানোর কারণ নেই, কারণ ডেটা বলছে এখান থেকে মাত্র 2টো টপিক পড়লেই কাজ হয়ে যাবে। শেষ অধ্যায়ের জন্য ফোকাস থাকবে শুধু 2টো টপিকের ওপর। 1, দেশভাগের পরের উদ্বাস্তু সমস্যা আর তার সঙ্গে নেহরু লিয়াকত চুক্তি। আর 2, দেশীয় রাজ্যগুলোর ভারতভুক্তি, বিশেষ করে জুনাগড় বা হায়দ্রাবাদের ঘটনাটা।
এর মধ্যে দেশীয় রাজ্যগুলোকে ভারতে অন্তর্ভুক্ত করার প্রশ্নটা কিন্তু দারুণ ইম্পর্ট্যান্ট, কারণ এটা আমরা 6টার বেশি টেস্ট পেপারে পেয়েছি। তার মানে এটাও একটা সেফ ব্যাট, প্রস্তুতি নিয়ে রাখতেই হবে। তো আমরা চ্যাপ্টার 5 থেকে 8 পর্যন্ত পুরো ডেটা অ্যানালাইসিসটা দেখে নিলাম। এখন প্রশ্ন হলো, এই সব তথ্যকে কাজে লাগিয়ে একটা জেতার মতো স্ট্র্যাটেজি বানানো যায় কিভাবে? চলুন সেটাই এবার দেখে নিই। স্ট্র্যাটেজিটা কিন্তু একদম সিম্পল, 4টে স্টেপের। 1 নম্বর, আমরা যে কোর টপিকগুলোর কথা বললাম সেগুলোর একটা মাস্টার লিস্ট বানিয়ে ফেলুন। 2 নম্বর, মনে রাখবেন এই লিস্টটা কিন্তু আন্দাজে বানানো নয়, এর পেছনে ডেটা আছে, এটা কনফিডেন্স দেবে। 3 নম্বর, এই প্রশ্নগুলোর উত্তর শুধু পড়লে হবে না, ঘড়ি ধরে লেখার প্র্যাকটিস করতে হবে। আর 4, টার্গেট রাখতে হবে ম্যাক্সিমাম মার্কস। তাহলে পুরো রোড ম্যাপটা এখন একদম পরিষ্কার। ডেটা আমাদের দেখিয়ে দিয়েছে কোন পথে এগোতে হবে। এখন আসল কাজটা শুরু করার পালা। প্রশ্ন একটাই, এই যে টপিকগুলোর কথা আমরা জানলাম, এর মধ্যে কোনটা দিয়ে এই ফুল মার্কস পাওয়ার মিশনটা শুরু করা যায়?